চলুন আজকের এই বিশ্লেষণটিতে সরাসরি প্রবেশ করা যাক। মানুষের আচরণের জটিল মনস্তত্ত্ব বোঝাটা অনেক সময় বেশ কঠিন একটা ধাঁধার মতো মনে হয়, তাই না? কিন্তু লেখক আবদুল্লাহ আল মায়মান তার বইয়ের চতুর্থ খণ্ডে মানুষের এই আবেগকে ডিকোড করার দারুণ একটা ফ্রেমওয়ার্ক দিয়েছেন। আজকের এই ব্যাখ্যায় আমরা সেই 10টি ইমোশনাল থিঙ্কিং বা আবেগীয় চিন্তার দক্ষতা নিয়ে কথা বলবো। সত্যি বলতে মানব চরিত্র বিশ্লেষণ করার জন্য এটি আক্ষরিক অর্থেই একটা পাওয়ারফুল টুলকে। আলোচনার শুরুতেই একটা মজার দৃশ্যপট কল্পনা করা যাক। ধরুন, এই যে ছেলে বা হে বয়, এই কথাটা শুনে একজন সহকর্মী হয়তো রাগে একদম ফেটে পড়লেন, অথচ ঠিক একই কথা শুনে অন্যজন হেসে উড়িয়ে দিলেন। একই বাক্য, কিন্তু প্রতিক্রিয়া সম্পূর্ণ আলাদা। এর পেছনের কারণটা আসলে কি? এর উত্তরটা লুকিয়ে আছে ঠিক 10টি সুনির্দিষ্ট মানসিক দক্ষতার ভেতরে। এই স্কিলগুলো সামাজিক যোগাযোগ এবং মানুষের সাথে প্রতিদিনের যে মিথস্ক্রিয়া সেটাকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন এই 10টি স্কিলের জাদু একে একে উন্মোচন করা যাক। আজকের এই আলোচনার ম্যাপটা খুব ছিমছাম। এই 10টি দক্ষতাকে লজিক্যাল 4টি ধাপে ভাগ করা হয়েছে। 1. আবেগময় মনকে ডিকোড করা। 2. কানেকশন বা সংযোগের শিল্প। 3. দৈনন্দিন যোগাযোগের কৌশল। এবং 4. একটি ইতিবাচক ইকোসিস্টেম গড়ে তোলা। তাহলে চলুন প্রথম ধাপটি দিয়ে শুরু করা যাক, ডিকোডিং দি ইমোশনাল মাইন্ড। এই ধাপে আমরা জানব মানুষের মনের ভেতরে লুকানো আবেগগুলো আসলে কিভাবে কাজ করে। ইমোশনাল রুলস বা আবেগের নিয়মের এই কনসেপ্টটা কিন্তু দারুণ। মূলত প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু অলিখিত নিয়ম থাকে যা তারা নিজেদের অজান্তেই তৈরি করে নেয়। একটা সাধারণ কথা কাউকে তখনই রাগিয়ে দেয় যখন সেই কথাটা তার তৈরি করা সম্মান বা সীমানার কোনো অদৃশ্য নিয়মকে ভেঙে ফেলে। মানে আমরা হয়তো টেরও পাই না যে আমরা অন্য কারোর ইমোশনাল রুল ভেঙে ফেলেছি। এর কারণ হল প্রতিটি আবেগের পেছনেই একটা গভীর লুকানো বিশ্বাস থাকে। একটা উদাহরণ দেয়া যাক। ধরুন, জুমার নামাজের সময় সন্তান বা বিরক্ত করায় একজন বাবা হুট করে খুব রেগে গেলেন। এখানে বাইরের আবেগটা রাগ, কিন্তু তার পেছনের বিশ্বাসটা কি? বিশ্বাসটা হলো প্রার্থনার একটা দুর্লভ সুযোগ হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে স্বামী বা স্ত্রীর হঠাৎ পরিপাটি হওয়া দেখে অন্যজনের মনে ঈর্ষা জন্মাতে পারে, কারণ তার মনে হচ্ছে এই সাজগোজ হয়তো অন্য কারো জন্য। আবার কেউ যখন গঠনমূলক সমালোচনাও নিতে পারে না, তার কারণ হতে পারে সে মনে করছে তাকে সাহায্য নয় বরং সবার সামনে অপমান করার চেষ্টা করা হচ্ছে। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, দি আর্ট অফ কানেকশন। ভেতরের আবেগের মেকানিজম তো বোঝা গেল, কিন্তু মানুষ বাইরের পৃথিবীর সাথে কিভাবে সংযোগ তৈরি করে। একটা চমৎকার ঘটনা বলি। একজন দৃষ্টিহীন মানুষ রাস্তায় বসেছিলেন। তার সাইনবোর্ডে লেখা ছিল, আমি অন্ধ, সাহায্য করুন। খুব বেশি মানুষ কিন্তু তাকে সাহায্য করছিল না। কিন্তু যখনই সাইনবোর্ডের লেখাটা বদলে লেখা হলো, আমরা এখন বসন্তকালে আছি, কিন্তু আমি এর সৌন্দর্য দেখতে পাচ্ছি না, মানুষের সহানুভূতি যেন জাদুর মতো বেড়ে গেল। এই একটা লাইন পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় মানুষের সাথে গভীর সংযোগ তৈরি করতে হলে ঠিক কিভাবে তাদের আবেগের জায়গায় স্পর্শ করতে হয়। এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। এমপ্যাথি বা সহানুভূতি এবং সাপোর্টের মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। সহানুভূতি হলো একটা ভেতরে শের করা আবেগ, আর সাপোর্ট বা সমর্থন হলো পরিস্থিতিটাকে ভালো করার জন্য নেয়া একটা সরাসরি অ্যাকশন। যেমন ধরুন, একটা বাচ্চা যখন খেলনার জন্য কাঁদে, মা কিন্তু শুধু তার সাথে কষ্ট পেয়ে বসে থাকেন না, বরং তাকে নতুন কোনো জিনিস দেখিয়ে তার মনোযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটাই হলো সাপোর্ট। এবার অন্যদের জন্য অজুহাত তৈরি করার একটা দারুণ প্রোঅ্যাক্টিভ স্কিল নিয়ে কথা বলা যাক। ধরুন, অফিসে কোনো এক সহকর্মী আজ একদম চুপচাপ। তার উপর বিরক্ত না হয়ে আমরা কিন্তু অন্যভাবে ভাবতে পারি। আমরা ভাবতে পারি হয়তো গত রাতে তার ঘুম ভালো হয়নি, কিংবা আসার পথে ছোটখাটো কোনো দুর্ঘটনা ঘটেছে, বা হয়তো বাড়িতে তার সন্তান অসুস্থ। এভাবে অন্যদের জন্য মনে মনে ইতিবাচক অজুহাত তৈরি করে নিলে দেখবেন সম্পর্কের অনেক অহেতুক তিক্ততা এমনিতেই গায়েব হয়ে যায়। আমরা চলে এসেছি তৃতীয় ধাপে, স্ট্র্যাটেজি ইন ডেইলি কমিউনিকেশন। এখানে এসে আমাদের এই ইমোশনাল অ্যাওয়ারনেস বা আবেগের সচেতনতা একটা মারাত্মক কৌশলগত হাতিয়ারে পরিণত হয়। দৈনন্দিন জীবনের একটা খুব পরিচিত দৃশ্য কল্পনা করুন, একটা ব্যাংকের বিজ্ঞাপন। এখানে আক্ষরিক বা লিটারাল তথ্যটা হলো ব্যাংকটি ঋণ দেয় এবং অ্যাকাউন্ট খোলে। খুবই সাধারণ তথ্য, তাই না? কিন্তু এটাকে যখন আবেগের মোড়কে বলা হয়, আশাবাদী হন এমন একটি ব্যাংক যা যত্ন এবং মনোযোগ দেয়, তখন পুরো ফিলিংসটাই বদলে যায়। আমাদের প্রতিদিনের জীবনে সঠিক আর যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই আবেগের মোড়ক থেকে আসল কাঁচা তথ্যটাকে আলাদা করার দক্ষতা অর্জন করা একদম অপরিহার্য। এই পর্যায়ে অ্যাকসেপ্টেবল ক্রিটিসিজম বা গ্রহণযোগ্য সমালোচনার একটা দারুণ টেকনিক শেয়ার করি। এর 3টা ধাপ আছে। প্রথমে সমস্যাটা চিহ্নিত করতে হবে। এরপর যার সমালোচনা করা হচ্ছে তাকে থার্ড পারসন বা তৃতীয় ব্যক্তি হিসেবে সম্বোধন করতে হবে।
এবং শেষে এমনভাবে কথাটা বলতে হবে যেন তার ইগো বা প্রতিরক্ষামূলক মনস্তত্ত্বে কোনো আঘাত না লাগে। ধরুন, সরাসরি কাউকে সবসময় দেরি করে না বলে যদি বলা হয়, আহমেদ তো খুবই দারুণ একজন কর্মী, সে যদি সময় মতো অফিসে আসত তবে তার কাজের মান আরও অনেক বেড়ে যেত। এতে সে নিজেকে একটু আলাদা করে দেখার সুযোগ পায় এবং সমালোচনাটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে ধরে নেয় না। এটা আসলেই একটা রিয়েল গেম চেঞ্জার। এবং আমাদের চূড়ান্ত ধাপ, কাল্টিভেটিং আ পজিটিভ ইকোসিস্টেম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে আমাদের চারপাশের পুরো পরিবেশটাকে সক্রিয়ভাবে একটা সুন্দর রূপ দেয়া যায়। কোএক্সিস্টেন্স বা সহাবস্থানের বিষয়টা বোঝার জন্য একটা ছোট্ট অ্যাপার্টমেন্টের কথা ভাবুন তো। সেখানে আমরা কি করি? শুধু প্রয়োজনীয় জিনিস রাখি, ছোট সাইজের ফার্নিচার কিনি, আর এমন জিনিস কিনি যা ভাঁজ করে রাখা যায়, তাই না? সমাজে চলতে গেলেও ঠিক এইভাবে মানুষের সাথে মানিয়ে নিতে হয়। সারাক্ষণ অন্যদের ভুল ত্রুটির সাথে যুদ্ধ না করে তাদের সীমাবদ্ধতাগুলোর সাথে নিজের প্রত্যাশাকে অ্যাডজাস্ট করে নেওয়াই হলো আসল সহাবস্থান। এবং সবশেষে যে বিষয়টা আসছে তা হলো আবেগ সম্প্রচার বা ব্রডকাস্টিং ইমোশনস। এর মানে হলো কোনো রকম স্বার্থ বা প্রতিদানের আশা ছাড়াই পজিটিভ আবেগ ছড়িয়ে দেওয়া। একটু ভেবে দেখুন, ট্যাক্সি থেকে নামার সময় চালককে যদি বলা হয় যে তার ড্রাইভিং খুব ভালো, কিংবা কোনো রেস্টুরেন্টের শেফকে তার রান্নার দারুণ প্রশংসা করা হয়, এই ছোট ছোট কাজগুলো কিন্তু তাদের সারা দিনের সব ক্লান্তি দূর করে দিতে পারে এবং সমাজের সামগ্রিক মনস্তত্ত্বকে অনেকখানি উন্নত করতে পারে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটা বিষয়ে গভীরভাবে ভাবার আমন্ত্রণ জানাচ্ছি। একটা সামান্য অপ্রত্যাশিত প্রশংসা যদি একজন অপরিচিত মানুষের পুরো দিনটাকে আনন্দে ভরিয়ে দিতে পারে, তবে আগামীকাল থেকে আমরা সবাই যদি এই পজিটিভিটি ছড়াতে শুরু করি, তাহলে কেমন একটা অসাধারণ সামাজিক ইকোসিস্টেম তৈরি হতে পারে বলুন তো। এই 10টি দক্ষতা যে শুধু মানুষের আচরণ ডিকোড করতে শেখায় তা নয়, বরং আমাদের চারপাশের জগৎটাকে অনেক বেশি বাসযোগ্য করে তোলে। আশা করি আজকের এই বিশ্লেষণটি আমাদের সবার চিন্তার জগতে নতুন একটা ভাবনার খোরাক জুগিয়েছে।